বাবার বাড়ি বলেন আর শ্বশুর বাড়ি বলেন কিংবা স্বামী বলেন, প্রত্যেকটা মানুষের রূপ ভালোভাবেই চেনা যায় যখন আপনি প্রেগনেন্সি থাকবেন। একটা মেয়ে যখন প্রেগনেন্ট থাকে তখন সবার কাছ থেকে ভালোবাসা, আদর, আপ্যায়ন সবকিছুই চায়। আমার বিয়ে হয়েছে পারিবারিক ভাবেই। আমি সবসময় পরিবারকে এত বেশি প্রাধান্য দিতাম যে নিজে যাকে ভালোবেসেছি তার নামটা কোনোদিনও বলতে পারিনি। কারণ যদি আমার পরিবারের কেউ রাজি না হয়, কেউ যদি পছন্দ না করে, কেউ যদি আমাকে মারে কিংবা আমাকে বকা দেয়, সেই ভয়ে কখনো নিজের ভালোবাসার মানুষের কথাও কোনোদিন প্রকাশ করিনি। যখন যেটা আমার পরিবার আমাকে বলেছিল আমি সেটাই শুনেছি এবং সেটা পালন করার চেষ্টা করেছি। একটা মেয়ে হিসেবে কখনো বড় গলায় কোনো কিছু প্রকাশও করিনি। চাহিদা ছিল না, স্বপ্ন ছিল না, কোনো কিছুই ছিল না। তবে একটা মানুষকে আমি অনেক বেশি ভালোবাসতাম। আজকে যে আমার স্বামী, সে সবকিছুই জানে। সে জানে আমি একজন মানুষকে ভালোবাসতাম। শুধু ভালোবাসাতেই সীমাবদ্ধ ছিল। অবুঝ মনের অবুঝ ভালোবাসা ছিল, যার কারণে আমার স্বামীও জানে যে আমি শুধু তাকে ভালোই বেসেছি। সেই ছেলেটাও আমাকে শুধু ভালোবেসেছে, সেটা আমার স্কুল লাইফের ভালোবাসা ছিল। আমাদের মধ্যে কখনো প্রেম আদান প্রদান হয়নি, কিংবা কখনো কেউ কাউকে ওই রকম ভাবে বলিও নি। হয়তোবা দুই একবার কথার চলে বলা হয়েছে আমি তোকে ভালোবাসি, সেও বলেছে আমি তোকে ভালোবাসি। এর বাহিরে আমাদের কোনো কিছুই হয়নি। কারণ আমার যখন বিয়ে হয় তখন আমি মাত্র ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলাম। এত ছোট একটা মানুষ তখন ভালোবাসে কি ওইটা জানারও কথা না। এখন আমার বয়স 32 বছর। 32 বছর মানে আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি সেটা এখন থেকে অনেক আগে। তার মানে আমাদের মধ্যে ভালোবাসার বাহিরে কোনো কিছু ছিল না। আমার হাজবেন্ড আমাকে অনেক বেশি বিশ্বাস করতো, আমিও তাকে অনেক বেশি বিশ্বাস করতাম। আমার হাজবেন্ড একাধিক মেয়ের সাথে সম্পর্ক ছিল, সবকিছুই আমাকে বলেছে। সিরিয়াস ভাবে একটা মেয়েকে অনেক বেশি ভালোবেসেছে। আমি হেসেই মেনে নিয়েছি, কারণ কিছু করার নাই। যে জীবনে আমি ছিলাম না সেই জীবনে কে কাকে ভালোবাসলো কিংবা কে কাকে পছন্দ করতো সেটা নিয়ে নিশ্চয়ই আমার মাথা ঘামানোরও কোনো প্রশ্নই আসে না। আমি কখনোই কোনো কথা বলিনি। আমার বিয়ের 3 বছর পর আমি কনসেপ্ট করি। সবকিছুই ঠিকঠাক ছিল সে পর্যন্তই। শ্বশুর বাড়ির মানুষ সবসময় একটু ব্যতিক্রম হয়, মাঝে মাঝে বাবার বাড়ির মানুষ তার চেয়ে বেশি ব্যতিক্রম হয়, যার কারণে আমি আলাদা করে কখনোই এটা হিসাব করিনি যে শ্বশুর বাড়ির মানুষ ভালো না বাবার বাড়ির মানুষ ভালো। আমার কাছে সবসময় মনে হয়েছে যে আমি যতটা করতে পারবো ততটা হয়তো বা শ্বশুর বাড়ির জন্য করলেই আমি তাদের কাছে আদর, ভালোবাসা, সম্মানটুকু পাবো। আমি অল্প বয়সে বিয়ে করলো, আমি কিন্তু আমার সর্বোচ্চ দিয়ে সবাইকে আগলে রাখার চেষ্টা করেছি, সেটা বাবার বাড়ি হোক কিংবা শ্বশুর বাড়ি হোক। আমি প্রত্যেকটা মানুষের সাথে হাসি বিনিময় করতাম, প্রত্যেকটা মানুষের সাথে আমি আদর মহাব্বতের সহিত চলতাম। আমি সবসময় আমার স্বামীকে একটা কথা বলতাম যে তুমি আমাকে সম্মান দিলে পৃথিবীর সবাই আমাকে সম্মান দিবে। আমার স্বামী আমাকে সম্মান দিয়েছে, আমি কখনো সেটা অস্বীকার করতে পারবো না। আমার স্বামী আমাকে ভালোবেসেছে, সেটা আমার কাছে পরম পাওয়া। কারণ এই যুগে এসে একজন স্বামীর একটা আদর্শ পুরুষের ভালোবাসা পাওয়াটা সত্যি ভাগ্যের বিষয়। আমি যখন প্রেগনেন্ট হই 3 বছর পরে তখন সবাই মোটামুটি খুশি ছিল, কারণ এই 3 বছর আমরা বাচ্চার জন্য অনেক যুদ্ধ করেছি। আমাদের বাচ্চা হয়নি, সেটা আমার নয়, আমার হাজবেন্ডের টুকিটাকি একটু প্রবলেম থাকার কারণেই বাচ্চা হয়নি। আমরা অনেক ডাক্তার দেখিয়েছি, সবাই শুধু একটা কথাই বলে আমাদেরকে সান্ত্বনা দিয়েছিল যে সময় হলে হবে, মেজর কোনো সমস্যা নাই দুজনের একজনের। যাই হোক, সবকিছু মিলিয়ে আমাদের মধ্যে হাসি আনন্দে আমাদের সংসার জীবনটা কেটে গেছে। আমি শ্বশুরবাড়ির জন্য অনেক করতাম, এতটাই করতাম যে হয়তো বা এতটা করার প্রয়োজন ছিল না। সবসময় নিজের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করতো যে আমার সন্তান নেই, যার কারণে হয়তো বা একটু বাড়িয়েই আমি ওদের জন্য করতাম। আমার হাজবেন্ড প্রায় সময়ই বলতো তুমি এত কষ্ট করো কেন সবার জন্য, সবার হাত আছে পা আছে, সবাই নিজেরটা করে খেতে পারবে। কিন্তু আমার কাছে মনে হতো যে আমি যদি একটু বেশি বেশি করি তাহলে হয়তো বা একটু বেশি বেশি আদর ভালোবাসায় কিংবা মনে জায়গা করে নিতে পারবো। এমনটাই আমি চিন্তা করতাম। যখন আমি প্রেগনেন্ট হই আমি টানা 7 মাস আমার শ্বশুরবাড়িতেই ছিলাম।
এর মাঝে আমি হয়তোবা একবার দুইবার কয়েক ঘন্টার জন্য কিংবা এক রাত্রের জন্য বাবার বাড়িতে গিয়েছি। কারণ আমি কখনোই চাইনি যে আমি দূরে কোথাও থাকি আমার স্বামীর থেকে। এই ৭ মাসে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। এই ৭ মাসে আমি অনেক মানুষের কাছ থেকে কষ্ট পেয়েছি। কারণ আমি জানি এই পৃথিবীতে যত মেয়েরাই মা হয়েছে প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা পরিবর্তন আসে প্রেগনেন্ট টাইমে। আমারও পরিবর্তন এসেছিল। আমি কাজ করতে পারতাম না। আমার সবকিছুতেই অসহ্য লাগতো। আমি আমার হাসবেন্ডকে সহ্য করতে পারতাম না, পরিবারের মানুষগুলাকে সহ্য করতে পারতাম না। সবকিছুতেই রাগ হয়ে যেতাম। ভালো কথা বললেও মনে হয় যে আমি খুব মাথা গরম করে থাকতাম। এমনটা হতো, খেতে পারতাম না, ঘুমাতে পারতাম না। একদম শুরু থেকেই আমার এই প্রবলেমটা ছিল। যার কারণে আমি সবসময় রেগে থাকতাম। কেউ আমাকে ভালো উপদেশ দিলেও আমার কাছে মনে হতো যে সে আমাকে এই কথাটা না বললেও পারতো। একটা সময় আমার খাবার দাবারে একটু রুচি হলো। রুচি হওয়াতেই আমার মনে হয় যে আমার প্রবলেমটা বেড়ে গেল। আমি যখনই একটু বেশি বেশি খেতে চাইলাম তখনই দেখলাম যে অনেক মানুষই আমার অগোচরে অনেক কথা বলে যে কত খাচ্ছে, কত খেতে পারে। বিশ্বাস করুন এই জিনিসটা আমার একার না, হয়তো বা পৃথিবীতে অনেক মেয়েদেরই এই প্রবলেমটা হয়েছে। আমি টানা ৩ মাস ধরতে গেলে না খেয়েছিলাম। ওই ৩ মাসে আমি পৃথিবীর আলো আমার দেখতে ইচ্ছা হতো না। আমি রুমের বাহিরেই যেতে পারতাম না। বাহিরের আলো, বাহিরের জগৎ, মানুষ কোনো কিছুই আমি সহ্য করতে পারতাম না। এতটা প্রবলেম আমার হয়েছে। যখন ৩ মাস পরে অনেক ডাক্তার দেখানোর পরে আমার খাবারের একটু রুচি হলো, তখন আমার মনে হলো যে আমার খাবারটাও অনেকের কাছেই অসহ্য লাগে। আমিও বুঝতে পারতাম যে আমি চাহিদার থেকেও অনেক বেশি খেতাম। এই জিনিসটা আমি কখনোই, এখন আমাকে প্লেট ভর্তি খাবার দিয়ে রাখলেও কিন্তু আমি খেতে পারবো না। হয়তো বা ওই চাহিদাটা প্রত্যেক মেয়েরই তখন ওই টাইমটাতে থাকে। আমার মনে হতো পৃথিবীর সব খাবারই মনে হয় যে আমি খেয়ে ফেলতে পারবো, এরকমটা মনে হতো। কিন্তু বিশ্বাস করুন ওইটা আমার ইচ্ছাকৃত ছিল না। এই জিনিসটা নিয়ে আমি আমার শ্বশুরবাড়িতে অনেক অপমান অপদস্থ হয়েছি। সবাই দেখতাম যে আমাকে কটূক্তি করতো যে আমার পেটে আসলে কি আছে যে আমি এত খাচ্ছি, কিংবা আমাকে এমনও শুনতে হয়েছে আমি নাকি হাঁসের মতো খাচ্ছি। এই জিনিসটা আমাকে অনেক বেশি কষ্ট দিত। সবকিছু মেনে আমি সারা রাত কান্না করতাম। দিনে সবার সাথে হাসি খুশি আনন্দ করে একটু একটু খাবার খেতাম। মাঝে মাঝে এরকম হতো যে আর খাবারই খাবো না, এরকমটা রাগ হতো নিজের উপরে নিজের। কিন্তু খাবার তো না খেয়ে ওই টাইমটাতে থাকতে পারতাম না। দীর্ঘ ৩ মাস আমি অনেকটা না খেয়েই ছিলাম। কতটা কষ্ট হয়েছে তখন, খিদার জ্বালা। কিন্তু যখনই যে খাবারটাই সামনে আসতো আমি একদম বমি করে দিতাম। বিষয়টা এরকম ছিল। ওই ৩ মাস আমার কোনো খাবারই পৃথিবীর প্রিয় ছিল না। কিন্তু ৩ মাস পরে বাকি ৪ মাস মনে হলো যে আমি সবকিছুই খেতে পারতেছি, সবকিছুই আমার ভালো লাগতেছে। হাজবেন্ড অনেক চুরি করে কিংবা সবার সামনে দিয়েও আমাকে অনেক খাবার এনে এনে খাওয়াতো। ও আমার জন্য অনেক কষ্ট করেছে, সেটা কখনোই অস্বীকার করার মতো না। আমার অনেক টেক কেয়ার করেছে। আমার শ্বশুর শাশুড়ি, আমার ননদ, দেবর কিংবা আত্মীয় স্বজন সবাই আমার জন্য করেছে। কিন্তু আমার পিছনে কটু কথাগুলো আমার কাছে অনেক বেশি কষ্ট লেগেছে। এমনও অনেক হয়েছে যে খাবার রান্না করে আমাকে আমারটুকু দিয়ে বাকিটুকু সরিয়ে রাখা হয়েছে। যদি আমি ১ ঘন্টা পরে আবার খেতে যাই ওই খাবারটা খেয়ে ফেলি সেজন্য। আমার এই জিনিসগুলো অনেক বেশি কষ্ট লাগতো। আমার হাজবেন্ডকে মাঝে মাঝে অনেকবারই আমি হয়তো বা এই বিষয়গুলা নোটিস করাতাম যে দেখো আমার বয়ে খাবার লুকিয়ে রাখা হয়েছে, সরিয়ে রাখা হয়েছে। আমার হাজবেন্ড খুব স্বাচ্ছন্দ্যভাবেই সেটা মেনে নিতেন। হয়তো আমার অতিরিক্ত খাবারে আমার হাজবেন্ডও একটু বিব্রতির মধ্যেই ছিলেন। যাই হোক, সবকিছু মিলিয়ে আমার কাছে অনেক বেশি কষ্ট লাগতো। ওই বাকি ৪টা মাস আমি শ্বশুরবাড়িতে অনেক কষ্ট করেছি। আমার কাছে মনে হতো যে আমি আমার পরিমাণ মতো খাবারই পাচ্ছি না। যাই হোক, ৭ মাস যখন আমার সন্তান আমার পেটে, তখন আমি বাবার বাড়িতে চলে যাই। প্রত্যেকটা মানুষ কেন যে এটা মনে করে যে বাবার বাড়িতে গেলে মেয়েরা অনেক বেশি যত্নে থাকবে, অনেক বেশি সেবা যত্ন পাবে। আমি ৭ মাস পরে আমার বাবার বাড়িতে যাই। সেখানে আমি অদ্ভুত এক অভিজ্ঞতার সম্মুখীন হই। আমার মা আমাকে নিয়ে বারবারই বিপাকে পড়েছেন। কারণ আমার দুইটা ভাইয়ের বউ আমাদের সংসারে ছিল। আমাদের যৌথ পরিবার ছিল, প্রত্যেকটা ভাইয়ের বউরেই ২টা ৩টা করে বাচ্চা।
প্রত্যেকটা মানুষই আমাকে নিয়ে বিরক্ত অনুভব করত। আমার মা অনেক লুকিয়ে লুকিয়ে আমাকে খাবার এনে দিত। বাইরের বউরা কখনো আমার সাথে অসৎ আচরণ করেনি, খারাপ আচরণ করেনি। তবে হয়তো আমার অতিরিক্ত খাবারটা তাদের কাছেও খারাপ লাগতো। আমার হাজবেন্ড প্রায় সময় বাজার করে দিত আমার বাড়িতে, কিন্তু ওই বাজারটা হয়তোবা তাদের মন ভরতো না। আমার কাছে অনেক বেশি খারাপ লাগতো। একটা মেয়ে যখন মায়ের কাছে যায় তখন অনেক ভালোবাসা আশা করেই যায়। আমার কাছে মনে হতো বারবার এখানে থাকার চেয়ে আমার শ্বশুরবাড়িতে থাকাটা আমার জন্য অনেক বেটার ছিল। কিন্তু যাই হোক, যখন আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে বলা হয়েছে এই টাইমটা তুমি বাবার বাড়িতে থাকলে হয়তো সেবা যত্ন ভালোবাসা অনেক বেশি পাবা, সেখানে আমার আসলে মুখ খুলে আর কিছু বলার ছিল না। আমার বাচ্চা হওয়ার 2 মাস পর্যন্ত টোটাল আমি 5 মাস আমার বাবার বাড়িতে ছিলাম। ওই 5 মাসে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। আমার মাকে আমার বিরক্ত লেগেছে, আমার ভাইয়ের বউদেরকে আমার বিরক্ত লেগেছে, সবকিছু মিলিয়ে আমার অনেক খারাপ অভিজ্ঞতা দুইটা জায়গায় হয়েছে। বাচ্চা হওয়ার পরে এক্সট্রা সেবা যত্নের অনেক বেশি প্রয়োজন হয়, হয়তো আমার ভাইয়ের বউও পেয়েছে। আমার মা যখনই আমার একটু সেবা যত্ন করতে আসতো, আমার মা আমাকে আগে আগে গরম গরম খাবার এনে দিত। ওই জিনিসগুলো আমার ভাইয়ের বউরা অনেক বেশি অপছন্দ করতো, অনেক ঝগড়া করতো, রাগ করতো, অভিমান করতো আমার মায়ের সাথে। আমার মা নাকি মেয়ের জন্য অনেক বেশি বাড়াবাড়ি করতেছেন। অনেকবার ঝগড়াও হয়েছে, অনেকবার আমি রাগ করে বাবার বাড়ি থেকে বেরো হয়ে গিয়েছিলাম, কিন্তু মান সম্মানের ভয়ে আবার ফিরে গেছি। কিংবা আমার শ্বশুর বাড়ির ভয়ে আমার মা বাবা আমাকে আটকে রেখেছে, আসতে দেয়নি। আমার ভাইরা অনেক সময় রাগের মাথায় আমাকে অনেক কটু কথা বলেছে, আবার পিছন দিয়ে সান্ত্বনা দিয়েছে, পরের মেয়ে সবাই একই রকম, এগুলা বলে বলে আমাকে সান্ত্বনা দিয়েছে। কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি কষ্ট লেগেছে তখন, আমি যখন 5 মাস আমার বাবার বাড়িতে থাকি। ওই 5 মাসে আমার হাজবেন্ড 5-7 বার আমাদের বাড়িতে গিয়েছে। আমার প্রতি তার আদর ভালোবাসা সবকিছুই সুন্দর ছিল। আমার সন্তানের প্রতিও তার ভালোবাসা অনেক সুন্দর ছিল। আমার হসপিটালের সমস্ত খরচ আমার হাজবেন্ড এবং আমার বাবা বহন করেছেন, ভাগাভাগি করেই বহন করেছেন। আমার হাজবেন্ড যদিও নিষেধ করেছেন, তারপরেও আমার বাবা দেওয়ার চেষ্টা করেছেন। আমি অবাক হয়েছি যে 5 মাস আমি আমার স্বামীকে ছাড়া ছিলাম, আমার স্বামী অন্য একটা সম্পর্কে জড়িত হয়েছে। এই জিনিসটা আমাকে এত বেশি কষ্ট দিয়েছে, আমি বারবারই তাকে মনে হয় যে আগের মতো খুঁজে পাচ্ছি না, এরকমটা অনুভব হয়েছে। আমি যখন 5 মাস পরে ফিরে এসেছি আমার শ্বশুর বাড়িতে, তখন আমার হাজবেন্ডকে আমি নোটিস করলাম সে আর আগের জায়গা নেই, সে আর আগের মতো নেই। আমি অনুসন্ধান করতে লাগলাম যে তার পরিবর্তনের কারণটা কি। আমি দেখতে পেলাম সে একটা মেয়ের ফেসবুকে পরিচয় হয়ে সেই মেয়েটার সাথে সম্পর্কে আবদ্ধ হয়েছে। এই জিনিসটা আমাকে এত বেশি কষ্ট দিয়েছে, এত বেশি নোংরা মনে হয়েছে তাকে। তখন আমি আমার শ্বশুর শাশুড়িকে, প্রত্যেকটা মানুষকে জানিয়েছি, ইভেন আমার বাবার বাড়িতেও জানিয়েছি। আমার স্বামী একটা পর্যায়ে তার ভুলগুলো বুঝতে পেরেছে, সে ক্ষমা চেয়েছে প্রত্যেকটা মানুষের কাছে, আমার কাছে সবার সামনে এসে পায়ে ধরে ক্ষমা চেয়ে। আজ আমি 3 সন্তানের মা, কিন্তু আমার জীবনে যে অভিজ্ঞতাগুলো হয়েছে বাবার বাড়িতে প্রেগনেন্ট অবস্থা, শ্বশুর বাড়িতে প্রেগনেন্ট অবস্থা, এবং আমার স্বামীর কাছে শেষ পর্যন্ত আমি ঠকে গেলাম, এই জিনিসগুলো আমার মন থেকে কখনোই যাবে না। আমি কষ্ট পাই, অনেক বেশি কষ্ট পাই, যার কারণে আমি গল্পটা আপনাকে শেয়ার করেছি। আপনার ভিডিওর মাধ্যমে আমার গল্পটা প্রচার করবেন। হয়তোবা আমার মতো এই পৃথিবীতে অনেক বোনেরাই আছে যারা অনেক বেশি কষ্টে আছে, কিংবা শ্বশুর বাড়িতে, বাবার বাড়িতে, হাজবেন্ডের কাছে ঠিক প্রেগনেন্ট অবস্থায় কতটা অবহেলিত হয়, কতটা অপমানিত হয়, কতটা কষ্ট পায়। এমনও অনেক পুরুষ মানুষ আছে যে বউ যদি প্রেগনেন্ট থাকে তাহলে অন্য কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে যায়। এমন অনেক গল্প আছে, এমন অনেক সত্য ঘটনা আছে যে অন্য নারীর সাথে এতটাই অ্যাডজাস্ট হয়ে যায় যে তাকে শেষ পর্যন্ত বিয়ে পর্যন্ত করে, নিজের বাচ্চার মাকে ডিভোর্স দিয়ে দেয়। এই জিনিসগুলো আমাকে অনেক বেশি কষ্ট দেয়, আমি অনেক বেশি হতাশ হয়ে যাই। আমি আমার প্রায় সময় হাজবেন্ডকেও বলি যে তুমি আমাকে এভাবে ঠকাতে পারলে। তবে সে এখন অনেক ভালো মানুষ হয়ে গেছে, সে আমার অনেক যত্ন নেয়, অনেক ভালোবাসে। আমার সন্তানদেরকেও সে অনেক বেশি আদর যত্ন, এবং একজন দায়িত্বশীল বাবা হিসেবেই তাকে আমি চিনি। কিন্তু সে যখন আমাকে প্রথম কষ্টটা দিয়েছিল, সেটা আজও সে আমাকে বলিয়ে দিতে পারেনি, এটা কখনোই সম্ভব না।
কারণ আমি তার সন্তান পেটে নিয়ে যে কষ্টটা 10 মাস করেছি, সেই 10 মাস সে আমাকে নীরবে ঠকিয়ে গেছে। এটা যখনই মনে পড়ে তখনই আমার তাকে অজানা লাগে। আমার শ্বশুর বাড়িতে আমি যে কষ্টগুলো প্রেগনেন্ট অবস্থায় 3 3বার পেয়েছি, যে সবাই আমার খাবার নিয়ে কিংবা আমার চলাফেরা নিয়ে প্রশ্ন তুলেছে, সেই জিনিসগুলো আমাকে কষ্ট দেয়। যেখানে আমি জন্ম হয়েছে, আমার মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে আমি যখন ছোট থেকে বড় হয়েছি, কত আদর ভালোবাসায় বড় হয়েছি, অথচ তারাও একটা সময় আমার জন্য কতটা অপমানিত আমাকে করেছে, কতটা কষ্ট আমাকে দিয়েছে। যার কারণে আমি গল্পটা প্রচার করেছি আপনার কাছে। আপনার ভালো লাগলে অবশ্যই সেটা শেয়ার করবেন। বোন রেহেনা ঠাকুরগাঁও থেকে আমাকে গল্পটা পাঠিয়েছেন। প্রথমে ধন্যবাদ জানাই, আপনি আমাকে বিশ্বাস করে গল্পটা পাঠিয়েছেন। আর আমিও আপনার গল্পটা প্রচার করেছি। বোন, প্রত্যেকটা মেয়ের জীবনে কিছু না কিছু স্টোরি থাকে, প্রত্যেকটা ছেলের জীবনে কিছু না কিছু স্টোরি থাকে। আমরা আসলে কোথাও না কোথাও ঠকে যাই বারবার। বাবার বাড়ি বলেন, ভাইয়ের বাড়ি বলেন, কিংবা শ্বশুর বাড়ি বলেন, ছেলের সংসার বলেন, নারী জাতির কষ্টটা আজীবনের জন্য। বোন, ধৈর্য ধরেছিলেন, এই জন্য আপনারা এখন সুখের সংসার ভালো আছেন। এটাই অনেক বেশি পুরুষ মানুষ ভুল করেই, কারণ আমি জানি না কেন করে। আর প্রেগনেন্ট অবস্থায় একটা নারী সবচেয়ে আদর ভালোবাসা এবং যত্ন স্বামীর কাছে চায়। সে যদি অন্য নারীর কাছে চলে যায়, সেটা আসলে সত্যি খুব কষ্টের। আর আপনি টেরও পাননি আপনাকে এভাবে ঠকানো হয়েছে। এখন ভালো আছেন, 3 3টা বাচ্চার মা। আপনার যথেষ্ট এখন এজ হয়ে গেছে 32 বছর। তার মানে আপনি যে গল্পটা আমাকে প্রচার করেছেন সেটা অনেক আগের গল্প। আমার কাছে বেশ ভালো লেগেছে গল্পটা শুনে, আমিও অনেক কিছু শিখলাম। সত্যি প্রেগনেন্ট অবস্থায় সবাই একটু আদর ভালোবাসা চায়, সোহাগ চায়, বাবার বাড়ি ভাইদের কাছে, বোনদের কাছে, মা বাবার সাথে, শ্বশুর বাড়ির কাছে, প্রত্যেকের কাছে যত্ন চায়। কিন্তু অনেক মেয়েরাই সেটা পায় না। শুধু আপনি না, আপনি চিন্তা করে দেখবেন যে অনেক মেয়েরাই আপনার আশেপাশে ঠিক ওই টাইমটাতে যত্ন পায় না। আর অনেক বেশি খাওয়া, এটা খাবার রুচিটা হয়, আমি যতটুকু জানি যে 3 মাস পরে খাবার রুচিটা, 5 মাস পরে, এক একজনের আসলে এক এক হ্যাবিট হয়ে যায় ওই টাইমটা। অনেক খেতে পারে। আমার একটা বান্ধবীও ছিল যে সে সারাক্ষণ খেত। আমি একবার তার সাথে প্রেগনেন্ট অবস্থায় তার সাথে রেস্টুরেন্টে খেতে গেছিলাম। ও এত বেশি খেয়েছে যে আমি দেখেও ভয় পাইছি। আমি তাকে এরকম কোশ্চেনও করছি, তুমি কি সারাদিন এভাবেই খাও? সে বললো যে হ্যাঁ, এভাবেই খাই, আমার হাজবেন্ড একটু বিরক্ত হয় না। মানে আমি অবাক হয়েছি যে আসলে খাবারটা শুধু আপনার না, অনেক মেয়েদেরই তখন খাবারের রুচি হয়। আপু এখন ভালো আছেন, সুখে আছেন, এটার জন্যই দোয়া করি। আল্লাহ জীবন ভালো রাখুক। আর চরিত্রবান স্বামী সত্যি ভাগ্যের বিষয়। ভাইয়াকে আল্লাহ আজীবন চরিত্রবান বানিয়ে দিক, দোয়া রইল। আল্লাহ হাফেজ।